বারে বারে ঘুঘু তুমি সাদা ঘুঘু, এটার আবার সুলটুল একবার বকের মতন সাদা আছে না কিছু মানুষ ওইরকম। বারে বারে সাদা ঘুঘু খেয়ে যাও ধান। এবার মুসলিম ভাই কয় নতুন নতুন বুঝছে না তো ভাবিয়ে এটা কোনটা এবার নতুন এবার পুরা যেই প্রধান কথাই তো আওয়ামী লীগের সময় তো তারা কিন্তু আসলে তেমন কিছু করছে না। জনাব তারেক রহমান সাহেব জাতির জন্য একটি সুখবর নিয়ে আসছেন, তাই আমি সরকারকে বিনীতভাবে অনুরোধ করব। হাজারো বাধা বিপত্তির পরেও বাংলাদেশ জামাতে ইসলামী কেন এত জনপ্রিয় রাজনৈতিক দল? স্বাধীনতার পর থেকে আজ অবধি পর্যন্ত সবচেয়ে সমালোচনা আলোচনা যেই দলটিকে নিয়ে হয়েছে সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। দর্শক, একটা জিনিস খেয়াল করেছেন, বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব কিন্তু যথেষ্ট পরিমাণ বদলে যাচ্ছে বা বদলে গেছে বলা যায়। ভারতের ব্যাপারে তাদের চাকরি বাকরি তাদের বাণিজ্য নিয়ে যে ধরনের দৌড়ের উপরে রাখছে, বাংলাদেশ কিন্তু সেই দৌড়ের অনুভব করছে না। জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং ভারতের সেনা প্রধান হ্যান্ডশিপ করছেন, দিল্লিতে একসাথে একটি হোটেলে মিটিং করছেন, এমন একটি পোস্টার প্রচার করছে বিএনপির বিভিন্ন প্রচার দল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সুস্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। তো আজকের এই ভিডিওটি কোন বিষয় নিয়ে হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে গেস করে ফেলেছেন কতটা চাঞ্চল্যকর হবে আজকের এই ভিডিওটি। আমি আশাবাদী সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না। বর্তমান প্রেক্ষাপটকে আমরা সামনে রেখে ভয়ঙ্কর তথ্যগুলো নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে। মালিক আফসার থেকে শুরু করে ভয়ঙ্কর রাজনীতিবিদেরা ভয়ঙ্কর তথ্যগুলো জানিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে। বেশি কথা না বলে সরাসরি সেই কাঙ্ক্ষিত এবং বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে ভালোবাসেন, পছন্দ করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি। মোবাইলের স্ক্রিন থেকে তারা একভাবে একের পর এক। ট্রাম্পের এখন আরেকটা টার্গেট আছে, এখন তার নেক্সট টার্গেট হলো ভারত। বুঝলে গেলাম, লিখে রাখেন। ট্রাম্প কোন দেশে যদি আবার আগ্রাসন চালায়, হামলা চালায়, সে তার নাম হলো ভারত, এবং ভারতে সে আক্রমণ করবেই করবে। যার কারণে সে এখন নতুন একটা ডাইমেনশনে আইছে। পাকিস্তান চীন, আগে ভারত চীন ছিল, সে এখন সে পাকিস্তান চীন হইছে। তার মানে কি, সে ভারতকে হিট করবেই করবে। আপনাদেরকে আমি বলে গেলাম, আগামী 20 বছরের মধ্যে দেখবেন কলকাতাতে ইনকেলাব জিন্দাবাদ করে পতাকা উঠবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হবে, এবং বাংলাদেশ বলে একটা রাষ্ট্র হবে। বেশি দিন দূরে না, মোদী যেভাবে রাষ্ট্রকে নিয়ে গেছে এবং রাশিয়ার সাথে যেই সামরিক চুক্তি করছে, অত্যন্ত গর্হিত কাজ, ন্যাক্কারজনক কাজ করছে। আসেন আপনারা, আমি অনুরোধ করবো আপনারা আসেন, আর আপনাদের এখানে বাংলাদেশের যারা ভারতীয় অনুগত আছেন তাদেরকেও সাথে রাখেন। দেখেন আপনারা বাংলাদেশের এখান থেকে যেতে পারে কিনা, তারা এখান থেকে বেরিয়ে ফেরত যেতে পারে কিনা। আমাদের ছোট দেশ, আমাদের জনসংখ্যা কম, কিন্তু আমাদের মনোবল, আমাদের ইমান অনেক স্ট্রং। কয়েক মিনিটের মধ্যে নাকি দখল করে নেবে। যে দেশের মুখ্যমন্ত্রী ইলেক্ট এই কথা বলতে পারে, বিন্দু মাত্র সম্মান করে না, আমাদের ওখানে গরু কুরবানি করতে দেয় না, আমাদের মুসলমানদেরকে, ওখানে মুসলমান ভাইদেরকে নামাজ অবনত অবস্থায় লাথি মেরে উঠিয়ে দেয়, মসজিদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। ওই যে ভাই বললেন বুলডোজার নিয়ে তারা মিছিল করেছে, সব মসজিদ ভেঙে ফেলবে। ভারত হিন্দুদের দেশ, সেখানে কোনো মুসলিম টুসলিম থাকতে পারবে না। এই দেশের সাথে আমাদের সম্পর্কটা সম্মানের সাথে না হয়, যদি এভাবে করে নতজন হয়, তাহলে আমার আর কিছু বলার নাই। বাংলাদেশের সাথে যুদ্ধ কয়েকদিন না, কয়েক মিনিটের বেশি লাগবে না। কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশকে নাকি ওনারা হাতে নিয়ে নিতে পারবেন, এরকম একটা কথা কিন্তু অনেক ভিডিও কিন্তু আমার কাছে আছে, এই ফোনের মধ্যে দেখাতে পারছি না, আপনাকে আমি দিতে পারবো। আমি আপনাদেরকে জানাতে চাই, হলিউড এবং বলিউডের উদাহরণটা দিতে চাচ্ছি এখানে। হলিউডে যেমন মুভিগুলো খুব ভালো ভালো মুভি বানায় ওনারা, যখন ভিয়েতনামে নাস্তানো হচ্ছে, আমেরিকান সৈন্য পালানোর পথ পাচ্ছে না, তখন তারা বানাচ্ছে র্যাম্বো 1, র্যাম্বো 2, মানে বিশাল ব্যাপার। তারা যেখানে হাত দেয় এখানে হয়ে যায়। তো ভারতের অবস্থা সেটাই হয়েছে। সবগুলো যুদ্ধতে যারা যারা পাকিস্তানের সাথে বিভিন্ন যুদ্ধ করেছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তো আমরা সব রেডি করে, গ্রাউন্ড রেডি করে, টেবিল চেয়ার খাওয়া দাওয়া বসিয়ে ওনাদেরকে 4 ডিসেম্বরে আমন্ত্রণ জানিয়েছি, আপনারা আসেন ঢাকায় এসে বিরিয়ানি খান। যুদ্ধ তো তারা করেনি, তারপরেও 9,000 10,000 নাকি মারা গেছে, সবকিছু ঠিক করে দেওয়ার পরেও। তো ভারতের এই ব্যাপারটা আমরা জানি। ভারত যদি এরকম কোন রিয়েলি শক্তিশালী, মানে মনোবল শক্তিশালী হতো, 150 কোটি লোকের শক্তিশালী হয় না ভাই, তাহলে 75 সালের 15ই আগস্টের যখন ভারতপন্থী সরকারকে যখন এখানে উৎখাত করা হলো, সবাইকে মেরে ফেলা হলো, ভারতের সেনাবাহিনী এসে এখানে বাংলাদেশের দখল করতো বা বাংলাদেশকে প্রতিকার করতো। কারণ তাদের সাথে চুক্তি ছিল, 25 বছরের মৈত্রী চুক্তি। এক দেশ আক্রান্ত হলে এক দেশে লিগালি আর্মি পাঠাতে পারে। ভারত কিচ্ছু করেনি, চুপ করে বসে 3-4 ঘন্টা পরে মুস্তাক সরকারকে স্বীকৃতি দিয়ে এসেছে। এটা হলো ভারত। এবারও যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হলো, ভারত একটা বিমানও পাঠিয়ে তাকে নিয়ে যায়নি, আর্মি পাঠানো তো দূরের কথা। ভারতের মুখে কথা বলিউড স্টাইলে ওই টপ গানের মতো সিনেমা বানানো, আকাশ যুদ্ধে আমরা ভালো, অমুক যুদ্ধে ভালো, কারগিলে যে দেখা যায় আমরা কোনো কিছু না। মুখ খারাপ কথা বলতে চাচ্ছিলাম। তো এই ব্যাপারে আমি বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করতে চাই, আপনারা ভয় পাবেন না।
এই যে ওনারা বলছেন আমাদেরকে দখল করে নেবেন, আসেন আপনারা, আমি অনুরোধ করবো আপনারা আসেন, আর আপনাদের এখানে বাংলাদেশে যারা ভারতীয় অনুগত আছেন তাদেরকেও সাথে রাখেন, দেখেন আপনারা বাংলাদেশের এখান থেকে যেতে পারে কিনা, তারা এখান থেকে বেরিয়ে ফিরত যেতে পারে কিনা। আমাদের ছোট দেশ, আমাদের জনসংখ্যা কম, কিন্তু আমাদের মনোবল, আমাদের ইমান অনেক স্ট্রং, অনেক দেশের থেকে অনেক স্ট্রং। আমরা আমাদের নেতৃত্বের কারণে আমাদের নেতা ঠিক মতো আমরা পাইনি, যাকে পেয়েছি তাকে মেরে ফেলা হয়েছে। জিয়া রহমান যদি থাকতেন আরো কিছুদিন, তাহলে বাংলাদেশ মাথা স্বাধীনভাবে মাথা উঁচু করে থাকতো। তাই বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা ভারতের ব্যাপারে এইসব কথা ভয় পাবেন না, বলিউড মুভি টুভি দেখে আশ্বস্ত হবেন না, আপনারা প্রভাবিত হবেন না। তারা আমাদের এখানে কখনোই আক্রমণ করতে আসবে না। আক্রমণ করতে আসলে পৃথিবীর ইতিহাসে ওই রাশিয়া ও ইউক্রেনের সাথে এই অবস্থায় পড়েনি, যে অবস্থায় পড়বে, সেই ব্যাপারে আমরা কোনো চিন্তা করার কোনো কারণ নেই। জনাব তারেক রহমান সাহেব জাতির জন্য একটি সুখবর নিয়ে আসছেন। তিনি ওই ফ্যাসিস্টের নিয়োগ দেওয়া 50,000 পুলিশ তিনি সংস্কার করে নতুন করে 50,000 পুলিশ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাকে ওয়েলকাম জানাই। সাথে আমি তাও বলতে চাই যে এই নিয়োগপ্রাপ্ত যেন কোনো রকমের দলীয়করণ না হয়, কোনো রকমের আত্মীয়করণ না হয়, কোনো রকমের স্বজনপ্রীতি না হয়, কোনো রকমের ঘুষ কেলেঙ্কারি না হয়। এই নিয়োগ যেন জুলাই যোদ্ধাদের মাধ্যম থেকে হয়, কারণ একমাত্র ফ্যাসিস্ট ছাড়া বাংলাদেশের সব দলের, সব পেশার, সব শ্রেণীর লোকেরাই এই জুলাই অংশগ্রহণ করেছিল। তাই আমি বলবো এই নিয়োগ যেন এই জুলাই অংশগ্রহণকারী এমনকি বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্য থেকে এই নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ দেওয়ার মাধ্যমে যাতে কোনো রকমের ঘুষ এবং দুর্নীতি না হয়। কারণ একটা পুলিশ সদস্য যদি 10 লাখ, 20 লাখ, 15 লাখ ঘুষ দিয়ে সে চাকরি নিতে হয়, তাহলে ওই চাকরিতে সে গিয়ে সেও ঘুষ খাবে, কারণ কিচ্ছু করার থাকবে না তার। 10-15 লাখ, 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে তার ওই 30,000, 40,000, 50,000 বেতনে তার পোষাবে না, এটা সবাই জানে। আমরা প্রবাসীরা বেশিরভাগে মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান এই রাষ্ট্রগুলির মধ্যে বেশিরভাগ লোকে আমি দেখছি যে 40 থেকে 50,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা মাসে খায়া করছে, সেভ করতে পারে। তাই আমার দেশের এই প্রবাসীরা যদি 40 থেকে 50,000 টাকা বেতন পেয়ে তারা ঘুষের সাথে জড়িত হয় না, দুর্নীতির সাথে জড়িত হয় না, তাহলে আমি মনে করি আমার দেশের পুলিশও যদি 30 থেকে 40,000, 50,000-এর মধ্যে তাদের বেতন দেওয়া হয় আর তারা ঘুষ দিয়ে না ঢুকতে হয়, তাহলে তারাও ঘুষ আর খাবে না, বাংলাদেশের দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি কমে যাবে। তাই আমি সরকারকে বিনীতভাবে অনুরোধ করব যাতে এই নিয়োগ কোনোভাবেও ঘুষের সাথে জড়িত না হতে পারে। কোনো পুলিশ অফিসার, কোনো এমপি মন্ত্রীরা যাতে ঘুষের সাথে জড়িত না হতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে সরকারকে, আর না হলে সরকারের বদনাম হবে। পুলিশ সদস্যরা, প্রবাসীরা যদি পারে এই টাকার মধ্যে তাদের সংসার চালাতে, আমি মনে করি বাংলাদেশের পুলিশ সদস্যরাও পারবে, তারা 2 নম্বরী কাজে জড়াতে হবে না। তাই আমি সরকারকে বিনীতভাবে অনুরোধ করব ঘুষের দিকে যাতে বিশেষভাবে নজর দেওয়া হয়। প্রত্যাশা ছিল যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে সীমান্ত হত্যা একবারে বন্ধ হয়ে যাবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরেও আমাদের সীমান্ত হত্যা বন্ধ হয় নাই। বিগত 54 বছর আমাদের সীমান্তে নির্বিচারে পাখির মতো ভারতীয় বাহিনী কর্তৃক বাংলাদেশের নাগরিকদের গুলি করে হত্যা করা হয়েছে। কোনো ঘটনার বিচার আজ পর্যন্ত আমরা পাই নাই। এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার অনেক সুযোগ থাকা সত্ত্বেও বিগত কোনো সরকার আন্তর্জাতিক আদালতে মামলা পর্যন্ত করার সাহস করে নাই। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমরা একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে নতুন বাংলাদেশ পেয়েছি। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল যে আমাদের সীমান্তে এই ভারতের দানবীয় বাহিনী নির্বিচারে আর একটা মানুষকে হত্যা করার দুঃসাহস দেখাবে না। এবং আমি এটা বোল্ডলি বলি, ডক্টর ইউনূসের সরকারের অনেক সমালোচনা আছে, তাদের কার্যক্রমে আপনাদের অনেক ভিন্নমত, দ্বিমত আছে, এটি একবারেই সত্য। কিন্তু আপনারা এটা স্বীকার করতে বাধ্য হবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই 2 বছরের যে শাসনকাল, এই 2 বছরের মধ্যে ভারতের বাহিনী কর্তৃক আমাদের কয়জন নাগরিককে হত্যা করা হয়েছে। আমলনামাটা আপনারা একটু খুলে দেখুন। আমি এখানে ইন্টারিম সরকারের পক্ষে অ্যাডভোকেসি করছি না, আমি শুধু একটা খতিয়ান দেখিয়ে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে চাই যে বর্তমান ক্ষমতাসীন যারা আছে এরা নির্বাচিত সরকার, জনগণ কর্তৃক নির্বাচিত সরকার, আর এই জনগণ কর্তৃক নির্বাচিত সরকারের পাওয়ার হিম্মত ওই ইন্টারিম সরকারের চাইতে 1000 গুণ বেশি থাকার কথা। কিন্তু তারা তাদের এই পাওয়ার হিম্মত কেন সাহসের সহিত শো করতে পারছে না, দেখাতে পারছে না?
এটাই আমাদের বুঝে আসে না। কিছুদিন আগেই দেখলেন ব্রাহ্মণবাড়িয়ায় আমার এক ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকালকে দেখলাম লালমনিরহাট সীমান্তে আরেক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। আবার এটার পক্ষে বাংলাদেশের কতিপয় ভারতীয় দালাল বয়ান তৈরি করে, কি বয়ান? যে এরা নাকি ভারত থেকে গরু পাচার করার জন্য গিয়েছিল। আমি তাদেরকে এখানে স্পষ্ট করে বলতে চাই, কেউ যদি গরু চুরি কিংবা পণ্য চুরি কিংবা কোনো কারণে ইন্ডিয়ার বর্ডারে গিয়েও থাকে, গুলি করে হত্যা করার বিধান কোথাও নেই। হ্যাঁ, সে অপরাধ করে থাকে, তাকে গ্রেপ্তার করেন, আটক করেন, কিন্তু আপনি নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করবেন, এটা কোথায় পেলেন? এই মগের মুল্লুককে চলতে দেওয়া যায় না। এখানে ভারতকে দোষ দিয়ে লাভটা কি? আমরা যদি গর্বের সহিত মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা না বলতে পারি, আমাদের কূটনীতি যদি হয় মাথা নিচু করে নম করা কূটনীতি, তাহলে তো ভাই কিয়ামত পর্যন্ত পরিবর্তন আসবে না। আমাদের এইভাবে গুলি খেয়ে মরতে হবে। আর আমাদের কূটনীতি যদি হয় মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলার কূটনীতি, তাহলে দেখবেন ভারতের ওই নরেন্দ্র মোদীর গদি আমাদের দিকে বন্দুক তাক করার আগে 50 বার ভাববে, চিন্তা করবে, যে চিন্তাটা পাকিস্তানের সাথে করে। আপনারা দেখান তো, এই 50 বছরে পাকিস্তানের কয়জন নাগরিককে এই ভারতের বিএসএফ গুলি করে হত্যা করেছে? ইতিহাস উল্টালে সংখ্যা খুঁজে পাবেন না। আর বাংলাদেশের ইতিহাসটা খুলেন, প্রত্যেক মাসেই ভারত কর্তৃক ফুলের মালা দিয়ে আমাদেরকে উপহার পাঠায়। কিসের উপহার? লাশের উপহার। এই উপহার নিতেই থাকবেন, না নিলে গর্জে উঠুন, সময় থাকতে গর্জে উঠুন। আমরা কারোর তাবেদারি মানতে চাই না, চোখে চোখ রেখে আমরা কথা বলবো। এশিয়ার মধ্যে সবচেয়ে দুর্বল মুদ্রার নাম হলো বর্তমান সময়ে ভারতের রুপি। কেন ভারতের রুপি এত দুর্বল হলো? আশেপাশে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আরো কত বাংলাদেশ, কত দেশ, ছোট দেশ, গরিব দেশ আছে, তাদের মূল্য বৃদ্ধি পাচ্ছে আর ভারতের রুপির মূল্য কমে যাচ্ছে। এই বিষয়টা কি ভাবনার বিষয় নয়? বিষয়টা কিভাবে ভাবছেন দেখেন। শুভেন্দ্র আসলো মাত্র ক্ষমতায়, আসার পরই সে কলকাতাতে কোনো গরু জবাই করতে পারবে না। কারণ হলো কি, সামনে কোরবানি ঈদ, গরু জবাই করে মুসলমানরা যেন কোরবানি করতে না পারে সেই ডিক্লার সে দিলেন। আর সারা পৃথিবীতে হিন্দু ধর্মের মানুষ যেখানে আছে সেখানেই তারা ধর্মীয় উৎসব, তাদের সময়ে, পূজার সময়ে তারা পূজা করতে পারেন। এবং বিভিন্ন দেশ, আমি নিজের চোখে আজকে 30 বছরের বেশি ইউরোপের দেশগুলোতে আমি দেখেছি, বা ইউকেতে আমি দেখতেছি যে প্রত্যেকটা ধর্মের মানুষ তার স্ব ধর্মের কাজ যখন যেভাবে করা দরকার সর্বোচ্চ সহযোগিতা সরকারগুলা করে থাকে। আর ভারতে নির্বাচিত হওয়ার পরপরই বলছে যে এখানে কোনো গরু কুরবানি হবে না। এইগুলাই কিন্তু তাদের জন্য ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে। চায়না এম্বাসির এক বড় কর্মকর্তা আজকে ডাকসুতে গিয়ে হাজির, গিয়ে সাদিক কাইয়ুমকে নববিবাহের জন্য ফ্লাওয়ার দিয়ে স্বাগত জানিয়েছে। সাদিক কাইয়ুমকে স্পেশাল ধন্যবাদের পাশাপাশি ডাকসুর সাথে তিনি একটা মিটিং করেছেন। 15 সদস্যের ডাকসু নেতাদেরকে চায়নাতে রাষ্ট্রীয় আমন্ত্রণ জানিয়েছেন। এখন তারা সিদ্ধান্ত নিয়েছেন 15 জন তারা চায়নায় রাষ্ট্রীয় সফরে যাবেন। বাংলাদেশের সরকারের কোনো অংশ নয় ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু চায়না কেন, এম্বাসি কেন? ডাকসুতে যা একবার, জামাতের আমিরের কাছে যা আরেকবার, যতটা বিএনপি সরকারের কাছে যাচ্ছে তার চাইতে বেশি কিন্তু কোনো না কোনো ভাবে আমি দেখছি বিরোধী দলের কাছে চায়না যাচ্ছে। আপনারা দেখেছেন ঈদের আগে রমজান মাসে চায়নার গিফট দিয়েছে জামাত আমির, চায়না এম্বাসি সেটর মিলে জামাত আমিরের ঢাকা 15 আসনে। অপরদিকে ডাকসুতে কিন্তু এটা প্রথমবার নয়, কয়েকবার চায়না অ্যাম্বাসেডর গিয়েছেন, কয়েকবার চায়না অ্যাম্বাসেডর তাদেরকে চায়না অ্যাম্বাসিতে দাওয়াত দিয়েছেন, খাওয়াইয়েছেন। তাদের সাথে এত সখ্যতার পিছনে কারণটা কি? বিএনপির সাথে কেন এত সখ্যতা হচ্ছে না? আপনি কি মনে করছেন? কিছুক্ষণ আগে সাংবাদিকদের সামনে ডাকসু জিএস ফরহাদ হোসেন কথা বললেন। সাংবাদিকদেরকে বললেন ডাকসু জিএস যে আমরা নির্বাচিত হওয়ার 1 মাস পরে যেই স্থানগুলোতে এসি লাগানো দরকার সেই এসির ব্যবস্থা ফান্ড আমরা এনেছি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ড নয়, আমরা বাহির থেকে অনুদান এনেছি। কিন্তু এটা যখন ফিটিং করতে গিয়ে প্রশাসনের অনুমোদন চাচ্ছি, সেই অনুমোদন পেতে আমাদের 5 মাস সময় লেগেছে। 5 মাস সময় লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন পেতে। এরপরে দেখেন আজকে শনিবার তারা একটি বাস শনিবারের জন্য
ছুটির দিনে বাস সার্ভিস চালু করেছে, উদ্বোধন করেছে, জিরাপি হয়েছে আনন্দঘন পরিবেশে। কিন্তু এই বাস সার্ভিস চালুর জন্য আমরা দেখতে পেয়েছি বিসি সহ, প্রবিসি সহ, রেজিস্ট্রার সহ তাদের সাথে কত বাঘ বিতণ্ডা হয়েছে ইতিমধ্যে। সবকিছু কিন্তু মিডিয়ায় চলে আসছে, আর মিডিয়ায় আসার কারণে ছাত্র দলের জনপ্রিয়তা যেখানে বাড়ার কথা, মানুষের হৃদয় থেকে কিন্তু আতঙ্কিত বাড়ছে। ছাত্রদল যদি এই ক্ষমতা নিয়ে যা, তাহলে ডাকসুতে শিবির যা করছে তা থেকে বঞ্চিত হবে হাজার হাজার শিক্ষার্থীরা। মুসলিম ভাই কয় নতুন নতুন বুঝছে না তো ভাবিয়ে এটা কোনটা হয় এবার নতুন না পুরা যেই ফতান ফতাই তো আওয়ামী লীগের সময়। তো তারা কিন্তু আসলে তেমন কিছু করছে না, শুধু নূর উড়ারে আর্মি একবার ধরছিল, না জানি পুলিশে ধরছিল। যাই হোক, জামাত ইসলাম একটা অমানুষের দল ভাই। আজকের দিনে কতটুকু গণতান্ত্রিক বাংলাদেশ হলে এই কথা বলা যায়? তাও কে বলছেন? রাশেদ খান। আর নামের আগে পিছিয়ে কিছু নাই, তবে অনেকে বিকাশ রাশেদ বলেন। কিন্তু আমরা সকলে জানি যে গণ অধিকার পরিষদের যিনি সাধারণ সম্পাদক আছেন মোহাম্মদ রাশেদ খান, তাদের কিন্তু অনেক বর্ণাঢ্য অতীত ইতিহাস আছে, যারা পাবলিকলি কিন্তু লাইভে এসে বুদ্ধি দিত আমাদের বোনদেরকে, যে খালি বিকাশ করেন, বিদেশ থেকে জামাইরা যে হাত খরচে টাকা পাঠাইছে বিকাশ টিকাশ করে আমাদের দলটা চালানোর জন্য সুযোগ করে দেন। এমনকি শেখ হাসিনা সরকার পতনের আগে পরে যারা সবচেয়ে বেশি সুবিধাভোগী বা যাদের লাইফ বদলে গেছে, এর মধ্যে রাশেদ খান একজন, চেহারা ছবিতে কিন্তু অনেকটা ভাইসা উঠছে। যাই হোক, বাংলাদেশ জামাত ইসলামকে একটা অমানুষের দল বলে মন্তব্য করছেন। আচ্ছা, এখন এটা কি স্লিপ অফ টাং? জামাতের তারা চাইলে শেয়ার করতে পারেন ভিডিওটা। কেন আসলে তিনি এই কথা বললেন? এটা কি আওয়ামী লীগকে খুশি করার জন্য, শেখ হাসিনাকে খুশি করার জন্য, নাকি অন্য কোনো কারণে? তিনি ফেসবুক পোস্টে বলছেন, আমি গতকাল ঠিকই বলছিলাম জামাত ইসলাম একটা অমানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাত ইসলামীকে রাজনীতিতে সুযোগ দিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে রেখে মানুষ করতে চেয়েছিলেন, কিন্তু এরা অমানুষী রয়ে গেছে। অর্থাৎ বিএনপির সময় থেকে তাদেরকে মানুষ করার যে প্রাণান্তকর চেষ্টা চলছে, কিন্তু জামাত মানুষ হয় নাই, রাশেদ খান এটাই বলছেন। এবং কি এটা একটা প্রমাণ হলো, গতকালকে জামাতের আমির বললেন, আগেই ছিল জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজ দল। জামাতের আমির যদি এই কথা বলে থাকে, তাও কিন্তু ভেজাল আছে। কারণ জামাতের দুই এক নেতার ঘরেও কিন্তু ত্রাণের 96 বস্তা চাল পাওয়া গেছে, কারোর পেট্রোল পাম্পে তেল পাওয়া গেছে। এখন ধরেন আসলে সবাইকে দোষ থেকে মুক্ত, কেউ হয়তো বেশি করতেছে, কেউ 1% হলেও করতেছে। তা আমি আসলে জামাত আমিরের বক্তব্য শুনি নাই, আমি রাশেদের এই স্ট্যাটাসটা পড়ছিলাম। তো তিনি বললেন যে জামাতের আমি বলছেন যে আগে ছিল জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজ দল। মাথা থেকে পায়ের মাথা, পায়ের পাতা সবাই চাঁদাবাজ। এইটা আবার কিন্তু জামাত ইসলামের আমির যদি বলে থাকেন, অতিরঞ্জিত বলছেন, মাথা থেকে পাতা এটা আসলে কখনোই হয় না। একটা দলের মধ্যে 2-4টা সুবিধাভোগী বিচ্ছিন্নতা থাকে, যারা রাজনীতি করে ধান্দা করার উদ্দেশ্যে। আর রাজনীতির জন্য রাজনীতি, রাষ্ট্রের জন্য রাজনীতি, দেশের জন্য রাজনীতি করা লোকদের সংখ্যা কম হলেও একবারে কিন্তু গণহারে নাই তা বলা যাবে না। তো এই কারণেই রাশেদ খান খেপছে। তার বক্তব্য হচ্ছে যে সাদা দাড়ি রেখে আর মাথায় টুপি দিয়ে যারা মিথ্যা বলে, আমি তাদেরকে মানুষ নয় অমানুষই মনে করি। ঘুরে ফিরে সেই শেখ হাসিনার যেই তাহলে তো জামাতকে যে শেখ হাসিনা নিষিদ্ধ করলো, রাশেদ খান কি সেটার পক্ষে আই ডোন্ট নো। তারপর বলছেন যে এই দলটার আগা থেকে গোড়া অমানুষে ভরা, অর্থাৎ জামাত ইসলামের সবগুলাই অমানুষ। আর বলছেন যে একটা ইসলামী দল যদি এমন মিথ্যাচার করে ক্ষমতায় আসতে চায়, তবে তাদের জবাব ভালোভাবে দেওয়ার সুযোগ নেই। জামাতের আমিরের যে বক্তব্য রাশেদ খান তিনি আপনার মেনশন করছেন, যদি এটি হয়, তিনি যদি এমন বক্তব্য দিয়ে থাকেন, তিনিও কিন্তু ভুল বলেছেন, অন্যায় করেছেন, এটা ওনারা কিন্তু অন্যায় হয়েছে। যার কারণে রাশেদ খান এখন বিএনপিকে সমর্থন করে, বা বিএনপির লতাপাতা হিসাবে তারা সাপোর্ট নিয়ে মিনিমাম লেভেলে খাইয়া পইরা বা দলটার সাপোর্টিং করে তো বাইচে আছে। আবার ধরেন বিএনপিকে নিয়ে এমন মন্তব্য কি আসলে সঠিক? অবশ্যই না। দেখেন প্রত্যেক আওয়ামী লীগ যে এত খারাপ ছিল, এর মধ্যে কি 2-4টা ভালো মানুষ ছিল না? অবশ্যই ছিল। বিএনপির মধ্যে সব কি চাঁদাবাজ? প্রশ্নই আসে না। জামাতের আবার সব কি ভালো? তাও প্রশ্ন আসে না। অর্থাৎ একটা দলের মধ্যে নানান মানুষ থাকবে, পজিটিভ নেগেটিভ। এখন আপনি গণহারে বললে এটা যে কোনো কারোরই গায়ে লাগবে। তো তিনি আপনার বলছেন যে দুর্নীতি, চাঁদাবাজ একটি সার্বজনীন সমস্যা। এই সমস্যা দলের কতিবিভক্তি যেমন করে, দল না করা সন্ত্রাসীরও করে। এটা কিন্তু রাশেদের বক্তব্য সঠিক। গণঅভ্যুত্থানের নায়ক হান্নান মাসুদ পর্যন্ত চাঁদাবাজদের ছাড়াতে থানা পর্যন্ত চলে যায়, গেছে কিন্তু হান্নান চাঁদাবাজের ছাড়ানোর জন্য কিন্তু আসলেই গেছে। অনেকে বলতো ভাগ টাকা খায়। আবার বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতার বিরুদ্ধে তো এমন অভিযোগ, এসব অভিযোগ কেউ গ্রেপ্তারও হয়েছে। তো তিনি আবার বলছেন ডক্টর ইউনূস যে 18 মাস লুটপাট করে গেছে এই সরকারটা, তো কই এ নিয়ে তো আপনারা তেমন কোনো তদন্ত চান না কেন? এটাও প্রশ্ন। ভাসুরের নাম মুখে নিলে অন্য কিছু বের হবে? ইউনূস সরকার তো লুটপাট করছে, এটা প্রমাণিত, অনেক কিছু এখন বের হচ্ছে। জামাত আসলে কিন্তু তাদের বেলায় আবার কথা বলেন না ভাই, কেন? এখন আমার কথা হচ্ছে কি, যেটা লিগ্যাল এখন এটা বলতে হয়। এখন রাশেদ খান কি বললেন, কেন বললেন, নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটা কি আসলেই সঠিক? তিনি যে আবার বললেন পুরোটা দল অমানুষের দল, এটা আমার উচিত না। কিন্তু কথা হলো কি, ওই যে যেমন রাজনীতিতে তেমন ভাবে উত্তর দেওয়া লাগে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।